আসসালামু আলাইকুম। আমি মিজান বিএসসি আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ল্যাবরেটরির একটি কমন টেস্ট ইএসআর নিয়ে। প্রথমে জেনে নেওয়া যাক আমরা যে প্র্যাকটিক্যালটা করব এই প্র্যাকটিক্যালটার নাম কি। এই প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট অথবা ইএসআর। আচ্ছা, আমরা এরপরে জানব ইএসআর কাকে বলে, ইএসআর কেন করা হয়, ইএসআর এর কয়টা মেথড আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বা ইএসআর হলো দেহের যে কোনো ইনফ্লামেটরি এবং নেক্রোটিক কন্ডিশন নির্ণয়ে একটি নন স্পেসিফিক টেস্ট। এখানে একটা কথা বলি, নন স্পেসিফিক শব্দটা শুরুতে কেন আসলো বা এখানে স্পেসিফিক কেন আসলো না। দেখুন, ইএসআরটাকে এই কারণে নন স্পেসিফিক টেস্ট বলা হয়েছে, তার কারণ হলো এই টেস্টটা যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু করা যায়, আর স্পেসিফিক যে টেস্টগুলো থাকে সেগুলো কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে করা যায় না। যেমন ধরুন ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট রোগের জন্য এই টেস্টগুলো করা হয়ে থাকে। এগুলো কিন্তু যে কোনো টেস্টের জন্য এই টেস্ট করা হয় না। ইএসআর কেন করা হয়? যে কোনো রোগের গতি বা ধারণ সম্পর্কে জানতে আমরা ইএসআর টেস্টটা করে থাকি। যেমন দু একটা রোগের নাম আমি বলছি: পালমোনারি টিউবারকুলোসিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, রিউমেটিক আর্থ্রাইটিস, পালমোনারি এম্বলিজম, করোনারি থ্রম্বোসিস, কার্সিনোমা। এই ইএসআরটা দুইটা মেথডে করা যায়। একটা হচ্ছে ওয়েস্টারগিন মেথড আর একটা হচ্ছে উইন্ট্রপ মেথড। আমি আপনাদের সঙ্গে আজকে ওয়েস্টারগিন মেথডে কিভাবে ইএসআর করে আমি সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েস্টারগিন মেথড, যে কোনো টেস্ট শুরু করার আগে কিন্তু আমাদের কয়েকটা বিষয় প্রয়োজন হয়, যেমন স্যাম্পল, ইনস্ট্রুমেন্ট, রিএজেন্ট। তো আমরা শুরুতেই ইনস্ট্রুমেন্ট দিয়ে শুরু করি। এই টেস্ট করতে আমার কী কী ইনস্ট্রুমেন্ট প্রয়োজন? এই টেস্ট করতে আমার ইএসআর পিপেট লাগবে। তো ইএসআর পিপেটটা সম্পর্কে একটু জানি। এই পিপেটটা হচ্ছে 300 মিলিমিটার লম্বা, দুইটা প্রান্ত খোলা, আর এর ডায়ামিটার হচ্ছে 2.5 মিলিমিটার। এটা ক্যালিব্রেটেড সেন্টিমিটার্স অ্যান্ড মিলিমিটার্স ফ্রম 0 to 200। এরপরে আসি আমরা ইএসআর স্ট্যান্ড। ইএসআর স্ট্যান্ড এখানে 6টা বা 12টা ইএসআর একসাথে বসানো যায়, লম্বা। এরপরে আমরা আসি হচ্ছে ইএসআর ফ্লুইড। ইএসআর ফ্লুইড এর জন্য হচ্ছে 3.8% সোডিয়াম সাইট্রেট, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, এটা এখানে ব্যবহার করতে হবে। এখন কোশ্চেন হলো, অনেক অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, তো সেই সব অ্যান্টিকোয়াগুলেন্ট বাদ দিয়ে কেন আমরা 3.8% সোডিয়াম সাইট্রেট এই অ্যান্টিকোয়াগুলেন্টটাকে বেছে নিলাম? আমরা এই কারণে 3.8% সোডিয়াম সাইট্রেট এই অ্যান্টিকোয়াগুলেন্টটাকে বেছে নিয়েছি, কারণ অন্যান্য যে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে সেই অ্যান্টিকোয়াগুলেন্ট যদি ব্লাডের সংস্পর্শে আসে তাহলে হয়তো আরবিসিগুলো ব্রেকডাউন হয়ে যেতে পারে, অথবা আরবিসির ভিতরে যে পানিগুলো থাকে সেগুলোকে চুষে বের করে নিতে পারে।
অথবা আরবিসির শেপ সাইজ ঠিক থাকবে না। কিন্তু যদি 3.8% সোডিয়াম সাইট্রেট এই অ্যান্টিকোগুলেন্টটা ব্যবহার করা হয় ইএসআর টেস্টের ক্ষেত্রে, তাহলে কি হয়, আরবিসির শেপ অ্যান্ড সাইজ প্রপারলি ঠিক থাকে। আমরা এখানে আরেকটা কথা বলতে চাই, তাহলেই যেমন আইসোটোনিক সলিউশন, হাইপোটোনিক সলিউশন, হাইপারটোনিক সলিউশন। তো এখানে 3.8% সোডিয়াম সাইট্রেটটা কিন্তু আইসোটোনিক সলিউশন, আর এই 3.8% সোডিয়াম সাইট্রেট আইসোটোনিক সলিউশন হওয়ার কারণেই এ কী করে, আরবিসির শেপ সাইজকে ব্রেকডাউন করে না, আরবিসির শেপ সাইজ যেমন ছিল ঠিক তেমনই থাকে। এই কারণে আমরা এই টেস্টে 3.8% সোডিয়াম সাইট্রেটটা ব্যবহার করি। এরপরে একটা পরিষ্কার টেস্ট টিউব লাগবে। আমরা টেস্ট টিউবের বিষয়ে জানি যে টেস্ট টিউব হতে হলে এক প্রান্ত ওপেন থাকতে হয় আর এক প্রান্ত ক্লোজ থাকতে হয়। এবার আমরা প্রসিডিউরের মধ্যে যাই। এই ইএসআর ওয়েস্টারগিন মেথডের যে ইএসআরটা আমরা করব, এটা কিন্তু একটা রেশিওর উপরে পুরো প্রসিডিউরটাকে আমরা শেষ করতে পারবো। সেই রেশিওটা হচ্ছে 4:1 রেশিও। আমরা সবসময় মাথায় রাখবো এই রেশিওটা হচ্ছে 4:1। চলুন শুরু করা যাক ওয়েস্টারগিন মেথডের ইএসআর পদ্ধতি। প্রথমে একটা পরিষ্কার টেস্ট টিউব বা পেন্সিল বোতলে 0.4 ml বা 400 মাইক্রোলিটার ইএসআর ফ্লুইড নিতে হবে। রোগী থেকে ব্লাড কালেকশন করে 1.6 ml ব্লাড নিতে হবে টেস্ট টিউবে, নিয়ে ইএসআর ফ্লুইডের সঙ্গে খুব সুন্দর করে ভালোভাবে মিক্সিং করতে হবে। এরপর ইএসআর পিপেটের 0 দাগ পর্যন্ত ব্লাড টেনে উঠিয়ে ইএসআর স্ট্যান্ডে ভার্টিক্যালি বসিয়ে দিতে হবে। রক্ত টেনে 0 দাগ পর্যন্ত উঠতে ইএসআর পিপেটের 0 দাগের দিকের প্রান্তে একটা রাবারের বোটা লাগিয়ে টানা উচিত। অনেকে মুখ দিয়ে ব্লাড টানেন, যা উচিত নয়। 1 ঘন্টা পর রিডিং নিতে হবে। দেখতে হবে ইএসআর পিপেটের কত দাগ পর্যন্ত আরবিসিগুলো তলানি পড়েছে, বা ইএসআর পিপেটের কত দাগে আরবিসি এবং প্লাজমা বিভক্ত হয়েছে। যত দাগ পর্যন্ত আরবিসিগুলো থিতিয়ে যায় তত মিলিমিটারই হলো ইএসআর। এই যে আমরা ইএসআরটাকে 1 ঘন্টা ভার্টিক্যালি দাঁড় করিয়ে রাখবো। এই 1 ঘন্টার মধ্যে এর মধ্যে কি হবে বা কি রিয়াকশান হবে, সেই রিয়াকশানটা আমরা একটু জানি। এই রিয়াকশানটাকে কিন্তু আমরা 3টে ভাগে বিভক্ত করেছি। প্রথম 10 মিনিট, এই 10 মিনিটে আরবিসিগুলো স্থির হয়ে রোলো ফরমেশন করে এবং ধীরে ধীরে তলানি বা সেডিমেন্ট পড়তে শুরু করে। পরবর্তী 40 মিনিট, এই 40 মিনিটের সেলগুলো একই হারে নামতে থাকে বা তলানি পড়তে থাকে। শেষের 10 মিনিট, এই 10 মিনিটের সেলগুলো ভালোভাবে বসে যায়। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে নর্মাল রেঞ্জের ক্ষেত্রে। মেলে হচ্ছে 0 to 10 মিলিমিটার at the end of first hour, ফিমেল হচ্ছে 0 থেকে 20 মিলিমিটার at the end of first hour। যে সকল কারণে ইএসআর ভুল হতে পারে, যেমন ইএসআর পিপেট নোংরা ও ভেজা হলে, অ্যান্টিকোগুলেন্ট প্লাস ব্লাড ভালোভাবে মিক্সিং না হলে, ইএসআর স্ট্যান্ড সমতল স্থানে না বসালে, বা ইএসআর পিপেট কোন দিকে কাত হয়ে থাকলে, ইএসআর পিপেটে ব্লাড নিয়ে ইএসআর স্ট্যান্ডে বসানোর পর অতিরিক্ত নাড়াচাড়া করলে, ব্লাড কালেকশনের পর খুব বেশি দেরি করে ইএসআর বসালে, ব্লাড কালেকশনের পর দেরি করে ব্লাডের সাথে অ্যান্টিকোগুলেন্ট মিশালে, ইএসআর পিপেটের ভেতর এয়ার বাবল থাকলে, রোগী ডিহাইড্রেট অবস্থায় ব্লাড ড্র করলে। আচ্ছা, ওয়েস্টারগিন যে ইএসআর টিউব আছে, এটা আমরা কেমনে পরিষ্কার করব এটা সম্পর্কে একটু বলি। টিউব থেকে রক্ত ফেলে দিয়ে ইএসআর টিউব পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার পানিতে 12 ঘন্টা ইএসআর টিউবগুলো ডুবে রাখতে হবে। ইনকিউবেটরে 37 ডিগ্রি সেন্টিগ্রেড এ
রেখে বা যে কোনোভাবে ইএসআর টিউবগুলো ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে। আর পরিষ্কার করার জন্য ওয়াশিং পাউডার, অ্যাসিড বা ইথানল ব্যবহার না করাই ভালো। আচ্ছা, ইএসআর ফ্লুইড এটা বাজারে রেডি টু ইউজও পাওয়া যায়, এবং এটা কিভাবে তৈরি করে সেটার একটা প্রসিডিউর বলি। 3.8% সোডিয়াম সাইট্রেট এটার কীভাবে তৈরি করে তার নিয়ম বলতেছি। সোডিয়াম সাইট্রেট হচ্ছে 3.8 গ্রাম নিতে হবে, আর ডিস্টিল ওয়াটার নিতে হবে 100 ml। কী কারণে ইএসআর বৃদ্ধি পায় তার কয়েকটি কারণ আমি বলি, যার অ্যানিমিয়া, তারপর হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে হচ্ছে টেম্পোরাল আর্থারাইটিস, টিস্যু ইনজুরি। কোন কোন অবস্থায় ইএসআর কম পাওয়া যায়? নিউবর্ন ইনফ্যান্টস, পলিসাইথেমিয়া, অ্যালার্জিক স্ট্রেস ইত্যাদি। এছাড়াও যে সমস্ত কারণে ইএসআর কম হয়, হাই ব্লাড গ্লুকোজ, হাই অ্যালবুমিন লেভেল ইত্যাদি। যে সমস্ত ওষুধে ইএসআর বৃদ্ধি করে, যেমন ভিটামিন এ। আর যে সমস্ত ওষুধে ইএসআর কমিয়ে দেয়, যেমন ACTH। আর যে সমস্ত রোগে ইএসআর হাই হয়, পালমোনারি টিউবারকুলোসিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, রিউমাটিক আর্থারাইটিস, পালমোনারি এম্বলিজম, করোনারি থ্রম্বোসিস, কার্সিনোমা। আর যে সকল রোগে ইএসআর কম হয়, কমন একটা রোগ হচ্ছে যেমন ডেঙ্গু, ভাইরাল ফিভার। এরপরে আরও কিছু কথা বলতে চাই, তাহলেই যে আমরা ইএসআর এর জন্য দুটো মেথড আছে। একটা হচ্ছে ওয়েস্টারগেইন মেথড, আর একটা হচ্ছে উইন্ট্রপ মেথড। মেথডে টেস্ট না করে সবসময় ওয়েস্টারগেইন মেথডে টেস্ট করি। কী কারণে করে থাকি এর কয়েকটি কারণ আমি বলবো, তাহলেই যে সবচেয়ে ভালো এবং অ্যাকুরেট রেজাল্ট দেয় হচ্ছে ওয়েস্টারগেইন মেথডে, উইন্ট্রপ মেথডে ভালো অ্যাকুরেট রেজাল্ট দেয় না। যেমন মনে করুন আপনার কার্সিনোমা হয়েছে, তো এই কার্সিনোমাতে আপনার ইএসআর নামছে হচ্ছে 100। তো ওয়েস্টারগেইন টিউবের বা ওয়েস্টারগেইন পিপেটের ধারণ ক্ষমতা 0 থেকে 300 মিলিমিটার, আর উইন্ট্রপ মেথডের টিউবের ধারণ ক্ষমতা হচ্ছে 0 to 10 মিলিমিটার। অর্থাৎ ওয়েস্টারগেইন পিপেটের খুব সহজেই আপনার 100 বা 200, উইন্ট্রপ মেথডের যে টিউব আছে এটা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট দিলে 10 পর্যন্ত দিতে পারে। এই জন্য আমরা সর্বদাই ওয়েস্টারগেইন মেথডে টেস্ট করে থাকি।